সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো কানাডার ফ্যামিলি ক্লাস অ্যাপ্লিকেশন বা ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপের একটি গুরুত্বপূর্ণ সাইট, সেটা হচ্ছে স্পাউজাল স্পন্সরশিপ। এই স্পাউজাল স্পন্সরশিপে প্রতি বছরে কানাডা গভর্নমেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করে অলমোস্ট 80,000 অর্থাৎ 80,000। তো 80,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় কাদেরকে? স্পাউসদের। এই স্পাউস কারা? কানাডার যারা সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, তারা কানাডাতে সিটিজেন হওয়ার পরে বা পিআর হোল্ডার হওয়ার পরেও যদি তাদের কোনো ফ্যামিলি মেম্বার সিটিজেন না হয় বা পিআর হোল্ডার না হয়, তাদেরকে পিআর হোল্ডার করার জন্য যে প্রোগ্রাম, এটাই হচ্ছে স্পাউজাল স্পন্সরশিপ প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে কানাডা গভর্নমেন্ট অটোমেশন সিস্টেম চালু করতেছে। এই নোটিশটি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। আমাদের মূল আলোচনাটি শুনবেন পুরো ভিডিওতে, এটা আমাদের প্রত্যাশা। IRCC to introduce advanced analytics and automation to speed up processing for spousal and partner sponsorship. তো IRCC অর্থাৎ কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটি নোটিশ পাবলিশ করেছে এই সংক্রান্ত। এই জন্যেই এই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এবং আনুষঙ্গিক বিষয়গুলোকে নিয়ে আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি। আমরা আলোচনায় চেষ্টা করব আপনাদেরকে অটোমেশনের সিস্টেমগুলো কিভাবে কাজ করবে সেটি সম্পর্কে আলোচনা করা এবং আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারেন সে বিষয় নিয়েও একটি গাইড পাবেন। এক বছর আগে যখন আগের ইমিগ্রেশন মিনিস্টার ছিল সিন ফ্রেশার, তিনি থাকা অবস্থায় কানাডাতে নতুন একটি নিয়ম করা হয়েছিল যে কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে 30 দিনের মধ্যে ভিজিট ভিসা দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? সেটা হচ্ছে যারা স্পাউজাল স্পন্সরশিপের জন্য আবেদন করেছে এখন পর্যন্ত, তাদের অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করেছে কোন ক্যাটাগরিতে? স্পাউজাল স্পন্সরশিপ ক্যাটাগরিতে, কিন্তু এখন পর্যন্ত ভিসা আসে নাই, অর্থাৎ পিআর ভিসা এখনও হয়নি। তাদেরকে ভিজিট ভিসায় কানাডাতে এন্ট্রি করার জন্যে দ্রুততম সময়ে প্রসেসিংয়ের একটি সুযোগ করে দিয়েছে কানাডা গভর্নমেন্ট গত বছরের মাঝামাঝি সময় বা তার আগের থেকে, এবং সেই প্রসেসিংগুলো করা হয়েছে 30 দিনের মধ্যে। এই ক্ষেত্রে এই 30 দিনের মধ্যে ভিজিট ভিসার প্রসেসিংটা কীভাবে সম্ভব হয়েছে? এই অটোমেশন সিস্টেমটি সেখানে কার্যকরী করা হয়েছে। 98% অ্যাপ্লিকেশন সেখানে প্রসেস করা হয়েছে আপনার এই অটোমেশন সিস্টেমে, যার কারণে 30 কর্মদিবসের মধ্যেই সেই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার একটি ডিক্লারেশন গভর্নমেন্ট দিয়েছে। এবং সব অ্যাপ্লিকেশন না হলেও অনেক অ্যাপ্লিকেশনই কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে প্রসেসিং হয়ে গেছে। তো এই অটোমেশন সিস্টেমের যে সুবিধা, সেই সুবিধাটিকে এবার পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার ক্ষেত্রেও কাজে লাগানোর জন্যই মূলত এই ডিক্লারেশনটা বা এই নোটিশটা কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দিয়েছে। তো সেটি মূলত আমরা আপনাদের সামনে শেয়ার করতেছি। Immigration, Refugee and Citizenship Canada IRCC announced that it will introduce advanced analytics and automated technology. তো এখানে দুইটি বিষয়, এখানে তারা বলতেছে অ্যাডভান্সড অ্যানালিটিক্স এবং অটোমেশন টেকনোলজি, এই দুটি বিষয় অ্যাপ্লাই করবে প্রসেস করার জন্যে। কাদের জন্যে? অল স্পাউজাল অ্যান্ড পার্টনার অ্যাপ্লিকেশনস আন্ডার ফ্যামিলি ক্লাস ইমিগ্রেশন। তো কানাডার ইমিগ্রেশন অর্থাৎ ইমিগ্রেন্ট ভিসা যে ইস্যু হয় অনেকগুলো ক্যাটাগরি, ইকোনমিক ক্যাটাগরি, এরপরে আপনার ফ্যামিলি স্পন্সরশিপ ক্যাটাগরি, এরপরে রিফিউজি ক্লেমেন্ট ক্যাটাগরি, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ক্যাটাগরি। তো তার মধ্যে সবচেয়ে বেশি ইস্যু হয় ইকোনমিক ক্যাটাগরিতে। ইকোনমিক গ্রাউন্ডে কারা? ওই যে যারা আপনার স্কিল মাইগ্রেশন নিয়ে আসে, বিজনেস মাইগ্রেশন নিয়ে আসে, এটা হচ্ছে ইকোনমিক ক্যাটাগরি। আর ফ্যামিলি মেম্বারের রেফারেন্সে যে স্পন্সরশিপ, সেটাকে বলা হয় ফ্যামিলি ক্লাস ইমিগ্রেশন। এটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো স্পাউজাল স্পন্সরশিপ। এটা আর একটা পার্ট হলো প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম, যেটা নিয়ে আমরা কিছুদিন আগে কথা বলেছি। তো প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে সাধারণত এখানে টোটাল স্পন্সরশিপের 20% ভিসা ইস্যু হয়, আর বাকি 80% ভিসা ইস্যু হয় স্পাউজাল ক্যাটাগরিতে। দি ডিপার্টমেন্ট হ্যাজ ডেভেলপড 2 new tools which will be used for different parts of the sponsorship application in a bid to increase processing efficiency. তো এখানে একটু হলেও অনেকে তাড়াহুড়া থাকে। কী কারণে? দেখা গেল যে হাজব্যান্ড অথবা ওয়াইফ, তিনি কানাডার সিটিজেন অথবা পিআর হোল্ডার, তিনি শুরুতে আবেদন করেছেন, হয়তো স্টুডেন্ট হিসেবে গিয়ে পরবর্তীতে পিআর হোল্ডার হয়েছেন, কিন্তু তার ওয়াইফ তিনি এখনও কানাডার সিটিজেন হননি।
তো হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন দীর্ঘ সময় আলাদা থাকাটা সত্যি একটি কষ্টের বিষয় সব দিক থেকে। তো এই বিষয়গুলোকে দ্রুততম করার জন্যই মূলত এই টুলসগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যাতে পিআর অ্যাপ্লিকেশনগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে। What applications will this sense to apply? According to notice posted by IRCC, these processing measures will apply to all spousal and partner applications under the family class. Sponsorship applications for spouse, common law partner and conjugal partner under family class immigration will be processed with these new tools. তো এখানে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরি সকল স্পাউস এবং স্পাউস রিলেটেড যে সমস্ত রিলেশনশিপ রয়েছে সকলেই মূলত এই সুযোগটি পাবেন, এই আপনার ফাস্ট প্রসেসিংয়ের সুযোগটি পাবেন। হাউ উইল আইআরসিসি ইমপ্লিমেন্ট দিস নিউ প্রসেসিং টুলস? তো এটি কীভাবে কাজ করবে? স্পাউস আর স্পন্সরশিপের ক্ষেত্রে এখানে দুই ধরনের আবেদন করতে হয়, আপনারা হয়তো বা জানেন, আবার অনেকেই জানেন না। তো এখানে একজন থাকে স্পন্সর আর একজন থাকে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট। তো স্পন্সরকে আর প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে অনেক সময় মনে হবে যে দুইটাই তো একই রকম হওয়ার কথা। অ্যাকচুয়ালি দুইটাই একই রকম না, আমি বিষয়টি খোলাসা করি। এখানে স্পন্সর হচ্ছেন যিনি কানাডার সিটিজেন অথবা পিআর হোল্ডার, যিনি কানাডাতে সিটিজেনশিপ লাভ করেছেন অথবা পার্মানেন্ট রেসিডেন্টশিপ লাভ করেছেন, যে কোনো ক্যাটাগরিতেই হোক না কেন, লাভ করার পরে তিনি তার স্পাউসকে, তার স্পাউস সেটা ওয়াইফও হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যদি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট একজন ওমেন হন, প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট না মানে যিনি কানাডার সিটিজেন অথবা পিআর হোল্ডার যদি একজন ওমেন হন, তাহলে তার স্পাউস হবে একজন ম্যান। আর যদি একজন ম্যান কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হন, তার স্পাউস হবে একজন ওমেন। জাস্ট লাইক দ্যাট, এখানে জেন্ডার নট ম্যাটার, জাস্ট স্পাউস ম্যাটার। তো এখানে যিনি সিটিজেন অথবা কানাডার পিআর হোল্ডার তিনি হবেন এটার স্পন্সর। তো স্পন্সরের রেসপন্সিবিলিটি রয়েছে, স্পন্সরের এখানে ডিক্লারেশন থাকে যে তার স্পাউসকে কানাডাতে আনার পরে তার ভরণ পোষণের বিষয়গুলো তিনি দেখভাল করবেন, টোটাল রেসপন্সিবিলিটি তিনি নেবেন। এই ধরনের ডিক্লারেশন ফর্মে সাইন করতে হয়, এখানে বেশ কিছু ফর্ম রয়েছে। আর এখানে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে ওই যে ব্যক্তিকে এখানে কানাডাতে আনার জন্যে আবেদন করা হচ্ছে, যিনি এখনও কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার না, তিনি হতে পারেন মহিলা, হতে পারেন পুরুষ, যিনি এখানে সিটিজেন এই পিআর প্রোগ্রামের জন্য প্রার্থী বা যিনি, তাকে এখানে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বলা হচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি, না পারলেও আপনারা কোশ্চেন করবেন, বোঝানোর চেষ্টা করব। আইআরসিসি উইল ইমপ্লিমেন্ট নিউ টুল ইন ইচ স্টেজ। তো এখানে দুইটা স্টেজ, যেহেতু একটা হচ্ছে স্পন্সরশিপের অ্যাপ্লিকেশন ক্যাটাগরি আর একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের, দুইটা স্টেজেই আইআরসিসি তাদের এই নিউ টুলসটা অ্যাপ্লাই করবে। For the sponsorship part of the application, IRCC will use the first automation tool to identify case that can automatically be approved. With the intention of reducing processing times at this stage, applicant that cannot be automatically approved at this stage will be sent to an IRCC officer for manual review. তো এখানে যেভাবে হবে, এখানে আপনারা যেহেতু বুঝতে পারতেছেন দুই প্রান্তের দুইজন, একজন কানাডাতে আর একজন কানাডার বাইরে, অথবা দেখা গেলো যে স্পাউস ভিজিট ভিসা নিয়ে কানাডার ভিতরেও থাকতে পারে, কিন্তু দুইজনের স্ট্যাটাস আলাদা, একজন পিআর হোল্ডার আর একজন টেম্পোরারি রেসিডেন্ট, অথবা একজন এখনও কোনো স্ট্যাটাসই নাই। তো এই অবস্থাতে প্রথমত কানাডার যিনি সিটিজেন বা পিআর হোল্ডার, তার স্পন্সরশিপের বিষয়গুলোকে এআই এর মাধ্যমে বা এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে যাচাই বাছাই করা হবে। তো এখানে যেভাবে করা হবে, অটোমেটিক্যালি তাদের সব কিছু যদি ঠিক থাকে, তার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এই তথ্যের সাথে, তো সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো যদি ঠিক থাকে, তাহলে সেটাকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করা হবে। এবং এই অটোমেটিক্যালি অ্যাপ্রুভ যখন হবে, তখনই সেই অ্যাপ্লিকেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে প্রসেসিং হবে। আবার অনেক ভাই বোনের তথ্য সেটা এই মেশিন রিডেবল সিস্টেমে, এই অটোমেশন সিস্টেমে, এই টেকনোলজির মাধ্যমে অ্যাপ্রুভাল পাবে না। তাহলে কী হবে, সেটাকে রিফিউজ হবে, সেটা এই মেশিনের মাধ্যমে রিফিউজ করা হবে না, সেটাকে পরবর্তীতে সেই ইমিগ্রেশন অফিসারদের কাছে পাঠানো হবে। অফিসার আবার পুরো বিষয়টি পাই টু পাই ভালো করে চেক করে দেখবে। তো যে অ্যাপ্লিকেশনগুলো ওই অফিসারের রিভিউতে যাবে, সেই অ্যাপ্লিকেশনগুলো আবার এই ফাস্ট প্রসেসিংয়ে থাকবে না, সেগুলো কিন্তু লেন্দি হবে। অনেকে আপনারা এই ক্যাটাগরিতে আবেদন করেছেন, যাদের বেশি সময় লাগতেছে, তাদের বুঝতে হবে যে তাদের এটা কোনো বিশেষ প্রবলেম আইডেন্টিফিকেশনের কারণেই তাদের এই লেন্দিগুলো হচ্ছে, এই বিষয়টি তাদেরকে মাথায় রাখতে হবে। তো এই হলো বিষয়।
তো এখানে অফিসার ফাইনালি রিভিউ করবে, আর যেটি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ পেলেও সেটাও একটু যাচাই বাছাই করে খুব দ্রুততম সময়ে রেজাল্ট দেওয়া হবে। তাহলে এখানে স্পন্সরের পার্ট গেল, এরপরে আসলো প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টের পার্ট, যিনি কানাডার সিটিজেন অথবা পিআর হোল্ডার না, তার পার্টে যেটা হবে। ফর দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট পার্ট, আইআরসিসি উইল ইমপ্লিমেন্ট দি সেকেন্ড টুল টু ডু এ preliminary analysis of applicant eligibility. When the tool encounters routine applications, it is important to decide if a principal applicant is eligible and send the file to IRCC officer to determine if an applicant is admissible. If an applicant's eligibility cannot be automatically approved, the tool will send the application to an IRCC officer to be manually reviewed. তো এখানে যে বিষয়টি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটা হলো যে এই একইভাবে এখানে যাচাই বাছাইগুলো হবে, কিন্তু এখানে প্রথমে এলিজিবিলিটিগুলো ম্যাচিং করা হবে, সে আদৌ যিনি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট তার সব কিছু মিলে তিনি এলিজিবল হচ্ছেন কিনা, তার এলিজিবিলিটিটা যাচাই করবে এই আপনার অটোমেশন সিস্টেমে। এলিজিবিলিটি যদি যাচাই হয় তখন এটাকে অ্যাপ্রুভালের জন্য অফিসারের কাছে দেওয়া হবে, তিনি এটাকে এলিজিবিলিটি যাচাই করে অফিসারের আরেকটা জিনিস চেক করবে যে অ্যাডমিসিবল কিনা, সেই ব্যক্তির অ্যাডমিসিবিলিটি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, দেখা গেলো যে তার ব্যাপারে কানাডার অন্য কোনো অথরিটির কোনো বিশেষ কোনো তথ্য আছে কিনা, অনেক ব্যক্তির ব্যাপারে ইনঅ্যাডমিসিবিলিটির অনেক বিষয় থাকে, সেগুলো যাচাই বাছাই করা হবে। যদি সেগুলো ঠিক থাকে তাহলে দ্রুততম সময়ে ফাইলটি প্রসেস হবে। এরপরে এলিজিবিলিটি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ওই অটোমেশন সিস্টেমে যদি কোনো একটি ফাইল অ্যাপ্রুভাল না পায় সেটি আবার চলে যাবে অফিসারের কাছে, অফিসার সেটি ম্যানুয়ালি রিভিউ করবে, এবং অফিসার যখন ম্যানুয়ালি এই কাজটি রিভিউ করতে যাবে তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোর সময় অনেক বেশি লাগবে, সেগুলোতে ডাবল সময় লাগবে বা 3 গুণ সময় লাগবে, কারণ অফিসার যখন ম্যানুয়ালি কাজগুলো করতে যাবে তখন অনেক যাচাই বাছাই করতে হবে যে কী জন্য এটা মেশিনে বা অটোমেশনে এটা অ্যাপ্রুভাল আসলো না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বিষয়টি 2টি বিষয় আমি আপনাদেরকে মাথায় রাখার কথা বলবো, যে এই অটোমেশন সিস্টেম চালু হলে আপনি অ্যাপ্লিকেশন করলেন, দেখা গেলো দ্রুততম প্রসেসে হলো না, তখন আপনি টেনশনে পড়ে গেলেন যে ভাই আমারটা মনে হয় হবে না, ফাইলটা হয়তো রিফিউজ হয়েছে, কোনো একটা প্রবলেমে পড়ছে। তো এখানে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যে মেশিন বা অটোমেশন সিস্টেমে কোনো ফাইলকে ফাইনালি রিফিউজ করা হবে না। সেই কোনো একটা ফাইল নিয়ে কনফিউশন তৈরি হলে সেটা একজন ইমিগ্রেশন অফিসার ভালো করে রিভিউ করবেন, করার পরে তিনি অ্যাকচুয়ালি ডিসিশনটা নেবেন। তিনি যদি ম্যানুয়ালি রিভিউ করে দেখেন সব কিছু না ঠিক আছে, কোনো বিষয় হয়তো মেশিনের অ্যালগরিদম সিস্টেমে সেটা তারা বুঝতে পারেনি, সেই কারণে এটা যেহেতু রোবোটিক সিস্টেমে কাজ করবে সব কিছু তারা বুঝবে না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আরসিসি ইজ ক্লিয়ার দ্যাট অটোমেশন টুলস ইমপ্লিমেন্টেড ইন আইদার স্টেজ ক্যান নট গিভ ফাইনাল অ্যাপ্রুভাল অফ অ্যান অ্যাপ্লিকেশন। দিস responsibility continues to rest with reviewing immigration officer. In addition, these tools cannot refuse nor recommend refusing applications. হ্যাঁ, তো এখানে 2টা বিষয়ই বলা হয়েছে। অনেক সময় দেখা গেল যে একটা অ্যাপ্লিকেশন অফিসার রিফিউজ করবে, কিন্তু সেটাকে কোনো এই আপনার অটোমেশন সিস্টেম সেটাকে রিকমেন্ড করতে পারবে না, মানে অ্যাপ্রুভালের জন্য রিকমেন্ড করতে পারবে না, এবং ফাইনালি তারা রিফিউজও করতে পারবে না। এই ডিসিশনটা অফিসারের হাতেই থাকবে কাজগুলোকে ফাস্ট প্রসেসিং করার জন্য। আপনাদের আপনার এই সিস্টেমগুলো কাজ করবে। তো এখানে আপনাদের করণীয় কি? এখানে আপনাদের করণীয় হলো ভালোভাবে অ্যাপ্লিকেশনগুলো সুন্দরভাবে যাচাই বাছাই করে সাবমিট করা, বিশেষ করে ডকুমেন্টেশন যেগুলো আপনারা সাবমিট করবেন সেগুলো একটু ট্রান্সপারেন্টলি, একটু সুন্দরভাবে, যাতে ফাইল কনসাইজ করতে গিয়ে ফাইলের অবস্থা যাতে খারাপ হয়ে না যায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যেটা মেশিনের পক্ষে রিড করা একটু কষ্টসাধ্য হবে, এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনার প্রসেসিংও ডিলে হবে এবং অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার ডকুমেন্টের তথ্যগুলো যাতে মিল থাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখতে হবে। ক্রস চেক, এবং সবচেয়ে ভালো হয় প্রফেশনাল কারো সার্ভিস যদি আপনি নেন, নিজে করতে পারলে ভালো, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে প্রফেশনাল সার্ভিস বা হেল্প নেওয়াটা আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে, এটাই পরামর্শ দিব। How will these tools impact spousal and partner sponsorship processing? তো এই টুলসের যে প্রভাব সেটি অ্যাকচুয়ালি কতখানি হবে, এটা সবার জন্যই পজিটিভ হবে কিনা। অ্যাজ এ পার্ট অফ নোটিস অ্যানাউন্সিং দি ইন্ট্রোডাকশন অফ দিস নিউ টুলস, আরসিসি affirmed its commitment to responsibly, deeply data-driven technologies.
এখানে আরসিসি চেষ্টা করতেছে একটি খুব ভালো মানের রেসপন্সিবলি ডিপ্লয় ডাটা ড্রাইভেন টেকনোলজিস ইন লাইন উইথ প্রাইভেসি রিকোয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস প্রোটেকশন। এখানে দুইটা বিষয় তারা চেষ্টা করবে, ডাটা ড্রাইভেন টেকনোলজি উইথ প্রাইভেসি যাতে কোনোভাবেই লিক না হয় সেই বিষয়টি খেয়াল করবে, এবং হিউম্যান রাইটস প্রোটেকশনের বিষয়টি যাতে ইনশিওর হয় সেই বিষয়গুলিকে তারা কনফার্ম করবে। ইন লাইন উইথ দিস, ডিপার্টমেন্ট হ্যাজ completed an algorithmic impact assessment AIA to determine the impact of these new tools on application processing. তো এটার পাশাপাশি অ্যালগোরিদমের একটি সিস্টেম থাকবে, অর্থাৎ এআই এর ব্যবহারের কারণে তারা কি পরিমাণে ফলাফল পাচ্ছে, এটার কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ, কি সমস্যা আসতেছে, এই ধরনের একটা অ্যালগোরিদমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের সুযোগ থাকবে। যদি বিষয়টি বেশি জটিলতা তৈরি করে তাহলে হয়তো আইএসএসি আরও উন্নত মানের মেশিন সিস্টেম চালু করার চেষ্টা করবে, অল্টারনেটিভ ওয়েগুলোকে কাজে লাগাবে। দি এআইএ ক্যাটাগরাইজড দি ইম্প্যাক্ট লেভেলস অফ as moderate, with the department also committing to additional measures to mitigate possible risks. While it is currently too early to determine the impact of these new processing measures, IRCC has committed to previous implementations of technology and even artificial intelligence in processing phase that can provide some indication. In 2023, former Immigration Minister Sin Pressure clarified that AI had been used in the processing of spousal temporary resident visa applications, resulting in 98% of applications being processed and wait time of just 30 days. তো আমি শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে গত বছর আগের ইমিগ্রেশন মিনিস্টার সিন ফিশার তিনি এআইয়ের একটি সিস্টেম চালু করেছেন যেটা দিয়ে 98% অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং হচ্ছে, যেগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো সময় বেশি লাগতেছে। এখানে 30 কর্মদিবসের মধ্যে স্পাউজাল স্পন্সরশিপ বা স্পাউজের রেফারেন্সে যারা ভিজিটর ভিসায় আবেদন করতেছেন তাদের প্রসেসিংগুলো সবচেয়ে দ্রুততম সময় করার জন্য এই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম অলরেডি চালু হয়েছে গত বছর থেকে। এখন পার্মানেন্ট রেসিডেন্ট ভিসাটাকে এই ক্যাটাগরিতে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে আপনাদের সুবিধার জন্য একটি তথ্য আমরা এখানে শেয়ার করতেছি। বর্তমান সময় স্পাউজাল স্পন্সরশিপের জন্য যেগুলো স্ট্যান্ডার্ড টাইম সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি, যারা কুইবেকের বাইরে বসবাস করতেছেন তাদের জন্য স্পাউস আর কমন ল পার্টনার লিভিং আউটসাইড কানাডা, স্পাউস অর্থাৎ যাদের স্পাউস যারা এখনও কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হয়নি, যারা কানাডার বাইরে বসবাস করতেছেন তাদের অ্যাপ্লিকেশনের জন্য, এবং তাদের স্পাউস বসবাস করে আউট অফ কুইবেক তাদের জন্য 13 মাস। এরপরে স্পাউস কমন ল পার্টনার লিভিং আউটসাইড কানাডা ইন্টেনশন টু লিভ ইন কুইবেক। এখানে আমি আর একটু ক্লিয়ার করি, যারা কানাডাতে এসে দুজনেই কুইবেক প্রভিন্সে বসবাস করবেন তাদের জন্যে 34 মাস, যারা কানাডাতে কুইবেকের বাইরে বসবাস করবেন তাদের জন্য 13 মাস। এর মধ্যে স্পাউস যিনি এখানে যাকে স্পন্সর করা হবে তিনি কানাডার বাইরে আছেন। আর যদি ইনসাইড কানাডাতে থাকেন, দেখা গেল যে হাজব্যান্ড বা ওয়াইফ তিনি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার এবং তার স্পাউস এখনও অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তিনি এখনও টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে আছেন, ইনসাইড কানাডাতে আছেন, তাদের জন্যে তারা যদি আউট অফ কুইবেকে থাকে তাহলে তাদের জন্য 11 মাস, আর যদি ইনসাইড কুইবেকে বসবাস করে তাহলে তাদের জন্য 27 মাস প্রসেসিং টাইম। তো এই টাইমগুলোকে আরও কনসাইজ করা হবে, সেটাই মূলত উদ্যোগ গভর্নমেন্টের, সেজন্যই এই প্রচেষ্টাগুলো চালানো হচ্ছে। তো আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, কথাগুলো শুনেছেন, আশা করি অনেকেই উপকৃত হবেন আনুষঙ্গিক আলোচনাগুলো জেনে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।